এক টুকরো আমাদের কলকাতা শহর, মেঘেদের বাড়ি সব পার করে আমরা ঠিক যেন পৌঁছে গেছি আমাদের স্বপ্নপুরী অর্থাৎ আমাদের স্বপ্নের রাজ্য আন্দামানে। নমস্কার, আমি দেবলীনা। আমার চ্যানেল সিম্পল লিনাতে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করতে চলেছি। আমাদের স্বপ্নের রাজ্যে এতক্ষণ তো আমরা ভাসছিলাম, এবার তো আমাদের নামতে হবে। এইবারই আমাদের প্লেন ল্যান্ড করছে। তবে নেমে নেমে আমাদের মনটা একটু খারাপ হয়ে গেল বই কি, নামার সাথে সাথেই দেখি ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেল। নামার সাথে সাথেই চারিদিকটা বেশ মেঘলা মেঘলা হয়ে গেল। আমরা ভাবলাম যা, আমাদের ঘোড়াটাই না মাটি হয়ে যায়। কি আর করা যাবে, সবটাই ভগবানের ওপর ভরসা, আমাদের হাতে তো কিছু নেই। চলো আগে লাগেজগুলো আমরা এবার কালেক্ট করে নিই। আমরা লাগেজগুলো নিয়ে নিয়েছি, বাইরে গাড়ি আমাদের জন্য ওয়েট করছে। তবে আমাদের তো একটা বিরাট বড় টিম আছে, আমরা তো তেমনভাবে কাউকেই চিনি না, তো সবাই এক জায়গায় হলে তারপরে গাড়ি ছাড়বে। এই দেখো বাইরে থেকে এয়ারপোর্টের গেটটা, এয়ারপোর্টটা ছোট্টর মধ্যে বেশ সুন্দর সাজানো গোছানো। আর দেখো ভিডিও ক্লিপটা দেখেই বুঝতে পারবে বাইরে এই মুহূর্তে এখন কতটা হাওয়া বইছে। আমরা আমাদের হোটেলে ঢুকে গেছি, আর হোটেলে ঢোকার সাথে সাথে আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে দেওয়া হয়েছে একটা করে ফুটির পাউচ। আর কাম্মাকে দেখো ওই দূরে দাঁড়িয়ে ফুটিটা খাচ্ছে। আমি বললাম যে কাকার পাশে যাও, দাঁড়াও, দুজনের একসাথে ভিডিও করে নিই। এবার আমরা রুমের চাবি হাতে পেয়ে গেছি, তো চলো দেখা যাক কেমন রুম আমাদের জন্য ওয়েট করছে। এই যে এটাই হলো আমাদের রুমটা। আমাদের রুমে ডবল বেড আছে, আমরা যেহেতু 3 জন আর প্রত্যেকটা ঘরেই 2 জন করে আছে, তো আমাদের রুমটা সেই জন্য একটু বড়। তবে খুব একটা ফ্যান্সি বা লাক্সারি নয়, বাট খুব সুন্দর সাজানো গোছানো, একদম পরিষ্কার ছিমছাম ঘর। আরে ঋতু নেই, এবার ভাব হোটেলে এসেও আমাদের শান্তি নেই। এই যে এত বড় টলির তালাটা দেখো, তার আবার ছোট্ট একটা চাবি ছিল, সেই চাবিটা এখন কোথায় যে ফেলেছে। আর দেখো আসার সাথে সাথে কি ঘটলো আমি বুঝতে পারি না। আমাদের কাজিনদের যে গ্রুপটা, আমরা সবাই মিলে একসাথে থাকলে কিছু না কিছু অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে আমাদের সাথে। এখন ট্রলির চাবিটা খুঁজে পাওয়া যাচ্ছে না, আর ঋতু বলছে, ও খুব কনফিডেন্টলি বলছে যে ও ট্রলির চাবিটা ওর এই ব্যাগটাতেই ঢুকিয়েছে, কিন্তু এখন কেন পাচ্ছে না সেটাও জানে না। তাই তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে, আমরা সবাই মিলে খুঁজছি, তাও কিছুতেই পেলাম না। এখন আমরা কেউই ফ্রেশ হতে পারছি না, এরকমভাবে আসার সাথে সাথে বসেই আছি। আর দেখো ও যেই ছোট ব্যাগটাতে রেখেছে সেই ব্যাগটাকে পুরোপুরি উল্টো করে ফেলেছে, তাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আর আজ যে আমরা কতটা টায়ার্ড সেটা তো আর বলার নেই। ওকে বারবার বলছি যে তালাটা ভেঙে ফেল, ছাড়, বাদ দে, আর কিছু নেই। 50 টাকা তালা বাবা, 50 টাকা তালার জন্য বাবা একে তো টিপে টিপে মারবি তুই। এই তো চল, তোরা বললাম তোরা বেশি বুঝিস। বাবা পেয়ে গেছি। চিরুনি তুই কি তল্লাশি চালালি রে? যেটা ফুটো আছে আমি তো বলেই দিই দেখেছি বলছে ভাঙে তো হয়ে গেল। আমি ব্যাগ বলছে বাবা ব্যাগ বাবা সাইজটা আমি ঠিকই দেখিয়েছিলাম তো, সত্যি তাই, মানে চাকদার কোন জায়গায় খুঁজে নিয়েছি সেটা তো। অবশেষে চাবিটা খুঁজে পাওয়া গেছে। আমরা তো ভেবেছিলাম শিওর পাবে না, কিন্তু ও একদম চিরুনি তল্লাশি করে টিপে টিপে, মানে কিভাবে যে পেলো ওই জানে। আর কোথা থেকে যে চাবিটা কিনেছে, তালাটা কিনেছে, সেটাও বাবা ওই জানে। ওর দ্বারা এগুলো কিছু কিছু কাজ সম্ভব। আর আমরা একেবারে স্নান করে চলে এসেছি নিচে ব্রেকফাস্টটা করতে। স্নান করলে দেখবে শরীরটা একটু বেশি ফ্রেশ লাগে। ব্রেকফাস্টে ছিল গরম গরম লুচি, তার সাথে ছোলার ডাল, আর ছিল সুজি। তারপরে গিয়ে আমরা ওই 1.5-2 ঘন্টা মতন ঘুমানোর সময় পেয়েছি। তারপরেই সবাই ডাকাডাকি করে তুলে দিয়েছে লাঞ্চ করার জন্য, কারণ এরপর আবার আমরা ঘুরতে বেরাবো। তারপর আমরা ওপরে গিয়ে জাস্ট 2 মিনিটে রেডি হয়ে নিচে নেমে চলে এসেছি। আর এই দেখো আমাদের হোটেলটা, দেখো একদম বাড়ির মতো দেখতে বাইরে থেকে। দেখো এখনো আকাশটা হালকা হালকা মেঘলাই আছে, কখনো বৃষ্টি থামছে আবার হচ্ছে, এরকমই ওয়েদারের অবস্থা এখানে এই মুহূর্তে। তো 2টো গাড়ি বেরিয়ে গেছে, এবার আমাদের গাড়িটা ছাড়া হবে। আমরা আজকে যাচ্ছি ফার্স্ট দিন সেলুলার জেলে। গাড়ি যতক্ষণ না আসছে এখানে এই মুহূর্তে এখন কি সিচুয়েশন, চলো ঘুরে দেখে আসি। আজ আমাদের হোটেল থেকেই ফটো তোলা শুরু হয়ে গেছে। আজ যে সারাদিনে কত ফটো উঠবে সেটাই ভাবছি শুধু। জেলের কয়টি নাম্বার 1, কলকাতা নাম্বার 2। সত্যি
আমরাও কিনেছি। হ্যাঁ সত্যি তো। পিসি আর ঋতু একই শপ থেকে শার্ট দুটো কিনেছে কিনা জানি না, বেশ মানিয়েছে কিন্তু, পারফেক্ট দিনে একদম পারফেক্ট ড্রেস আপ। বেরিয়ে তো পড়েছি গাড়ি নিয়ে, কিন্তু আকাশের দিকে তাকালেই মনটা খারাপ হয়ে যাচ্ছে। আমাদের হোটেল থেকে সেলুলার জেলের ডিস্টেন্স খুব একটা বেশি দূরে ছিল না। শুনেছি আন্দামানের গরমটা নাকি সহ্য করা যায় না, ভীষণ রোদের তাপ থাকে, তবে তার হাত থেকে কিন্তু আমরা বেঁচেছি, যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার আমাদের একটুও কষ্ট হচ্ছে না। আমাদের তো গাড়ি থেকে পার্কিংয়ে নামিয়ে দিয়েছে, সামনে কিছুটা এগিয়ে গেলেই জেল, আর রাস্তার উপারটা ক্রস করলেই আমরা দেখতে পাচ্ছি সমুদ্র, নীল সমুদ্র। তো চলো এবারই আমরা ঢুকবো সেলুলার জেলের ভেতরে। সেলুলার জেলের ইতিহাস নিয়ে আমরা বইয়ের পাতায় যেটুকু পড়েছি আর যেটুকু কানে শুনেছি তাতেই আমাদের গাটা কাটা দিয়ে উঠেছে, আর আজ সবটা নিজের চোখে দেখব। ঢুকেই দুটো রুম আছে, সেখানে স্বাধীনতা সংগ্রামীদের ছবি, তার সাথে তারা এই জেলে কতদিন ছিল, কি কারণে এসেছিল, সব হিস্ট্রি এখানে লেখা আছে, যেগুলো আমরা সবটাই ঘুরে ঘুরে দেখেছি। তার সাথে কিভাবে অত্যাচার করা হতো সেগুলোরও কিছু ছবি আর্ট করে রাখা আছে, সেগুলোও দেখাচ্ছি তোমাদের। এখানে বিদ্রোহীদের পরা ড্রেস, তালা, চাবি সবটাই সংরক্ষণ করে রাখা আছে। এবার দেখায় সেলুলার জেলের একটা মিনি মডেল এখানে শো করে রাখা আছে। কতটা উন্নত চিন্তাভাবনায় ব্রিটিশরা এই জেলটা বানিয়েছিল, যা সত্যি আমাদেরকে অবাক করে। এই সেলুলার জেলের আর এক নাম হলো কালাপানি। এটা যেহেতু আমাদের ভূখণ্ড থেকে অনেকটাই দূর, এখানে একবার বন্দীরা ঢুকে গেলে তাদের আর বেরানোর কোনো পথ থাকতো না, তার উপরে চলতো তাদের ওপর অকথ্য অত্যাচার। কালাপানি বলতে মৃত্যু আর নির্বাসনের চরম পর্যায়কে বোঝাতে এই নামকরণ করা হয়েছে। আমাদের একটা ট্যুর গাইড প্রোভাইড করা হয়েছিল, যিনি প্রত্যেকটা বিষয় আমাদেরকে ভালোভাবে বুঝিয়ে বলেছেন। এখানে যে জেলের রোগুলো দেখছো, প্রত্যেকটা বিদ্রোহীদের এখানে আইসোলেট করে রাখা হতো, মানে তাদের জন্য ছিল আলাদা আলাদা ঘর, একজন আর একজনের মুখও দেখতে পারতো না, এমনকি সেখানে সূর্যের আলো এসেও পৌঁছাতো না। আর এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, যে দুটো রো তোমরা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা রো তাদের অপোজিট ডিরেকশানে বানানো হতো, মানে একটা রোয়ের ফ্রন্টের সাথে, যাতে আর একটা রোয়ের ফ্রন্ট কখনোই মুখোমুখি না হয়ে যায়, যাতে কেউ কারোর সাথে কোনোভাবে কমিউনিকেট না করতে পারে। আর এটাই হচ্ছে ফাঁসির মঞ্চ, এখানে 3 জনকে একসাথে ফাঁসি দেওয়া হতো। তবে ফাঁসি দেওয়া নিয়ে একটা মতবিরোধ আছে, অনেকেই মনে করেন এখানে কাউকেই কোনোদিন ফাঁসি দেওয়া হয়নি, আবার অনেকেই বলেন যে এখানে ফাঁসি দেওয়া হতো। আর যেভাবে আমাদের ফ্রিডম ফাইটারদের ওপর অত্যাচার করা হতো তার নমুনা হিসাবে এখানে কিছু স্ট্যাচু বানিয়ে রাখা হয়েছে। এখানে দেখানো হয়েছে নারকেলের ছোবা ছাড়ানো হচ্ছে, আর তার থেকে তেল বের করতে হবে, আর বিরাট একটা পরিমাণের তেল বার করার নির্দেশ থাকতো, যেটা একটা ফ্রিডম ফাইটারের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াতো, কারণ তাদেরকে ঠিকমতো খেতেই দেওয়া হতো না, আর তার উপরে এত পরিশ্রমের কাজ তাদেরকে দিয়ে করানো হতো। আর নির্দেশ পালন না করতে পারলেই চলতো এক অমানবিক অত্যাচার, মারধর, যেটা হয়তো মুখে ভাষায় বলে প্রকাশ করা যায় না। তখনকার সময় নাকি নরক বলতে এই সেলুলার জেলকেই বোঝানো হতো। এই সেলুলার জেলের প্রত্যেকটা কোনায় কোনায় যখন আমরা গেছি, সত্যিকারের ফিলিংস বলছি, গাটা একদম ছমছম করে উঠছিল। এই সেলুলার জেলের প্রত্যেকটা কোনায় কোনায়, দেওয়ালে, ইটে বিদ্রোহীদের যন্ত্রণায় ছটপট করা রাত, অকথ্য অত্যাচারে হাহাকার, চিৎকার আজও যেন মিশে আছে। এবার আমরা একদম টপে উঠেছি, এখান থেকে পুরো ভিউটা দেখতে অসাধারণ লাগছিল। তবে বলতে হবে ভগবান কিন্তু আজ আমাদের সত্যি সহায় ছিলেন, আমরা বৃষ্টি পাইনি, পুরোটাই ভালোভাবে ঘুরে দেখতে পেরেছি। আর তোমরা ঝটপট কমেন্ট করে দাও তোমাদের সেলুলার জেল ঘুরে দেখার এক্সপিরিয়েন্স কেমন ছিল। আর যারা যারা এখনও সেলুলার জেলে যাওনি, আমি তো বলবো জীবনে একবার হলেও এখানে এসো, এই ইতিহাসের সাক্ষী থাকা আমাদের ভারতবাসী হিসাবে ভীষণভাবে দরকার। এবার যেই সেলে তোমাদেরকে নিয়ে যাব, এখানে থাকতেন বীর সাভারকর, তিনি এখানে 50 বছর কাটিয়েছেন, ভাবতে পারছো?
তিনি একমাত্র যিনি সেলুলার জেলে 50 বছর কাটাতে পেরেছে। সেলুলার জেল দেখে বেরিয়ে এটাই বলবো, অনেক কিছু জানলাম, অনেক কিছু শিখলাম। আর আমাদের দেশের প্রতি, আমাদের বিদ্রোহীদের প্রতি ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দ্বিগুণ পরিমাণে বেড়ে গেল। সেলুলার জেল থেকে বেরিয়ে সামনে অনেকগুলো স্টল আছে যেখানে শোপিস, জুয়েলারি আছে। আমরা কিছু কিছু জিনিসপত্র কিনেছি বার্গেনিং করে। সেলুলার জেলের সবচেয়ে আকর্ষণীয় সেটা হচ্ছে লাইট অ্যান্ড সাউন্ড শো, যেটার টিকিট আমাদের 1.5 ঘন্টা মতন পর আছে। তাই সেই টাইমটা পাস করার জন্য আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল একটা সমুদ্রের পাড়ে। তবে অন্ধকার হয়ে যাওয়ার জন্য আমরা কিছুই দেখতে পাইনি, শুধু সমুদ্রের পাড়ে হাওয়া খেয়েই ফিরে এসেছি। লাইট অ্যান্ড সাউন্ড যে শোটা আমাদেরকে দেখানো হয়েছে জাস্ট অসাধারণ। মানে পুরো মনে হবে ওইটুকু টাইম, 45 মিনিট মতন বোধহয় দেখানো হয়, ওইটুকু টাইম মনে হবে যেন তুমি ওই সিচুয়েশানটার মধ্যেই আছো। তবে সেখানে কোনো ভিডিও, ফটো স্ট্রিক্টলি অ্যালাউড না, তাই কোনো ভিডিও ক্লিপই আমরা নিতে পারিনি। টাইম মতো আমরা সমুদ্রের পাড় থেকে ঘুরে চলে এসেছি। এবার এক এক করে সবাইকে লাইন দিয়ে ভেতরে ঢোকানো হচ্ছে। আর ঢোকার আগে আমরা নিয়েছিলাম 1 প্লেট পাপড়ি চাট। এখানকার পাপড়ি চাটটা একটু অন্যরকম খেতে, আমাদের ওখানকার থেকে একটু অন্য স্টাইলে বানানো হয়, বেশ চাটপাটা খেতে। আজকে আর ব্লগটা কন্টিনিউ করছি না, তবে চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।